আমরা শুরু করছি আজকে আমাদের স্ট্রেট টক্স আনএডিটেড। নিয়মিত এই প্রোগ্রাম ইউটিউবের মাধ্যমে যারা দেখেন দ্য প্লুরালস চ্যানেলে, তারা জানেন যে আমরা বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো এই মুহূর্তে মানুষ ভাবছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তিত, সেই বিষয়গুলো আপনাদের সামনে আনার চেষ্টা আমরা করি। এবং শুধু সমস্যা নয়, সমস্যা তো অবশ্যই জানার প্রয়োজন, কিন্তু সমস্যার পাশাপাশি সেই সমস্যা থেকে উত্তরণের রাস্তা কি, সমাধানের পথ কি, সেটাও খোঁজার চেষ্টা করি। আমরা রিসেন্টলি যেহেতু ইয়াস যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় সুন্দরবনের ওপর সরাসরি আছড়ে না পড়লেও সুন্দরবনের গা লাগোয়া অঞ্চলে আছড়ে পড়েছিল এবং সঙ্গের হাই টাইড নিয়ে একটা অত্যন্ত বড়ভাবে সুন্দরবনকে আক্রমণ করে এবং সুন্দরবনের মানুষ এফেক্টেড হন। আমরা গত প্রায় মাসখানেক ধরে বিভিন্ন বিশেষজ্ঞর সঙ্গে প্রেসক্রিপশন টু সুন্দরবন এই ডিজাস্টার বোঝার চেষ্টা করছি। বিভিন্ন জনের সাথে আমরা কথা বলছি এবং কথা বলতেই থাকবো। সেই সিরিজেই আজকে আমরা কথা বলছি প্রফেসর সুগত হাজরার সঙ্গে, যারা এই পরিবেশ নিয়ে কাজ করেন। তার কাছে ওনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফির অধ্যাপক এবং বিশিষ্ট সুন্দরবন গবেষক এবং বিশেষজ্ঞ। শুধু ভারতীয় সুন্দরবন নয়, প্রফেসর হাজরা বাংলাদেশ সুন্দরবন নিয়েও কাজ করেন এবং সারা পৃথিবীর বিভিন্ন ডেল্টা নিয়ে ওনার কাজ। সুন্দরবনটা হচ্ছে মূলত কাজের জায়গা। প্রফেসর হাজরা, ওয়েলকাম টু দ্য শো। ইটস আ 1:1, সুতরাং আপনি যা বলবেন সেটা আপনারই কথা, এখানে আপনাকে থামানোর কেউ নেই আমি ছাড়া। সুতরাং দ্যাটস দ্য প্রিভিলেজ ইউ হ্যাভ। অ্যাকচুয়ালি আড্ডা যেটা আমি শুরু করবো যেখান থেকে প্রফেসর হাজরা, যে সুন্দরবনের বিপন্নতা খুব নতুন কিছু নয়। আমরা আগে তো বিপন্নতা ছিলই, আয়লা থেকে 2008-এ আমরা শুরু, তারপর রিসেন্ট সময় একের পর এক বুলবুল, ফণী, গত বছর আমফান এবং এবছর ইয়াস একের পর এক সুন্দরবনকে ধাক্কা মেরেছে। এর সমাধানের উত্তরণের পথ আমরা খুঁজবো, কিন্তু প্রথমে সত্যি সত্যি কতটা বিপন্ন এই মুহূর্তে সুন্দরবন, সেটা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। দেখুন, সুন্দরবনের বিপন্নতা অন্যান্য কোস্টাল অঞ্চলের চেয়ে বেশি। তার কারণটা অবশ্যই যে এটা তো একটা বদ্বীপ অঞ্চল, তার সবচেয়ে নিচের ডেল্টা প্লেন, যেটা লোয়ার ডেল্টা প্লেন, যেটা টাইডালি এফেক্টেড, সেইটা। এবং এটা তার ফলে এটার যে জমির উচ্চতাটা এটা খুব কম, যেখানে খুব অল্প সময়ের মধ্যে আমি একটা কোনো পাথুরে কোস্টে, যেমন কর্ণাটকে বা যেমন ভাইজ্যাগে কিংবা মাদ্রাজে, যে কিছুটা গেলেই পাহাড়ি অঞ্চল, কিছুটা গেলেই পাথুরে অঞ্চল শুরু হয়। এখানে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 500 কিলোমিটার চলে গেলেও আপনার কোনো উঁচু জায়গা নেই, সবটাই সমান। এবং সেটা 2 থেকে 3 মিটার উঁচু সমুদ্র তল থেকে, 4 মিটার, কিছু কিছু জায়গায় 5 মিটার। এই কলকাতাটাই 7 মিটার উঁচু সমুদ্র। তার ফলে এটা ডেল্টার সিটি। এরকম আরেকটা সিটি ঢাকা, তারও অবস্থা একই। কিন্তু আমাদের সঙ্গে একদমই জায়গায় ঠিক মানে সঠিক অক্ষরেখা বরাবর দর্শক। তো এখন প্রশ্নটা হচ্ছে বিপন্নতাটা কিসের রেসপেক্টে? এখানে তো ছিল একটা ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন বললে আমরা সাধারণত বিদেশি লোকেরা বোঝে একটা ম্যানগ্রোভ অরণ্য, আর আমরা বুঝি ম্যানগ্রোভ অরণ্য সন্নিহিত অঞ্চলে যে বিপুল পরিমাণ মানুষ, সব মিলিয়ে আমাদের এখানে প্রায় 50 লক্ষ, যেটা সুন্দরবন বায়োস্ফিয়ার হিসাবে জনসংখ্যা, এবং ওখানেও প্রায় আরো 30 লক্ষ লোক বাংলাদেশে সুন্দর সন্নিহিত অঞ্চল, যেটা ইনফ্লুয়েন্সড, সেখানে আরো এই পরিমাণ। সেই যে মানুষ, তারা তো এই ডেল্টাটায় এসেছিলেন একটা বর্ধিষ্ণু অঞ্চল, যেখানে চাষবাস করে থাকা যায়। একটু ভয়েসটা বাড়লে সুবিধা হবে। চাষবাস করে এখানে থাকা যায়, একটা বর্ধিষ্ণু ডেল্টা অঞ্চল, বদ্বীপ অঞ্চল, উর্বর। এখানে জমি জঙ্গল কেটে হাসিল করো, চাষবাস করো, বাড়তে থাকো। এটাই তো ছিল স্লোগান। বিপন্নতাটা তৈরি হলো কোথা থেকে? বিপন্ন থাকলে এত মানুষ থাকে কি করে? সুন্দরবনের বিপন্নতাটা এখন আমরা দেখছি যে প্রাকৃতিক যে পরিবেশটা সুন্দরবনে ছিল, সুন্দরবনে সাইক্লোন হতো না এরকম না,
আমাদের এখানেও বিধ্বংসী সব সাইক্লোন হয়েছে। বাংলাদেশ অঞ্চলেও বাকেরগঞ্জের সময় থেকে সাইক্লোন হয়েছে। সাইক্লোন কথাটা প্রায় তৈরি হয়েছে ক্যানিং অঞ্চল থেকে, একেবারে যে একটা সবাই জানে আমাদের পেডিংটনের সাইক্লোন। তো তার ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, জোয়ার ভাটা উঠছে, জোয়ারের জল ঢুকে যাচ্ছে, সাইক্লোন হচ্ছে, মাঝে মাঝে সুন্দরবনের জনবসতি বিধ্বস্ত হয়ে যাচ্ছে, এটা হতো। বাড়তি বিপন্নতাটা হচ্ছে কি জন্য, যে একদিক দিয়ে সমুদ্রের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সাইক্লোন গুলো বেশি তীব্র হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। আগে যেগুলো বছরে একটা দুটো ছোট সাইক্লোন আমাদের হতো, বা কিছু 90-80 কিলোমিটারে, ওটা দিয়ে কিছু হতো না, এখন সেগুলোই প্রায় 120, 130, 150, 180, 200। সিডার এলো 260 বাংলাদেশে 2007-এ, 2009 আইলে 120। কিন্তু আপনার এতদিন এতটা সময় ধরে থাকলো, প্রায় 12 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকলো, আমি যেটাকে বলি স্লো সাইক্লোন। তো আমার ইয়াস যেরকম 6 ঘন্টায় পাস করে গেছে, আমফান 6 ঘন্টায় পাস করে গেছে, সেরকম নয়, আইলে দাঁড়িয়ে থাকলো, শক্তি সঞ্চয় করলো প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম যে সাইক্লোন গুলোর ধরন পাল্টাচ্ছে, এর সঙ্গে সমুদ্র তলের জলের উচ্চতা বাড়ছে, কারণ উষ্ণতা বাড়লে তো জলের একটা প্রসারণ ঘটে, সেটা যেরকম সত্যি। আবার এই গ্লেশিয়ার মেল্ট বলুন, অ্যান্টার্কটিকার গ্লেশিয়ার, গ্রিনল্যান্ডের গ্লেশিয়ার মেল্ট করে যে জল আসছে, সেটা দিয়েও সমুদ্রের জল বাড়ছে। তার ফলে একদিকে সি লেভেল রাইজ, আর একদিকে তাপমাত্রা বাড়ার জন্য তীব্রতর সাইক্লোন, সবটা মিলিয়ে বিপন্নতাটা বাড়ছে। এইটা একটা প্রাকৃতিক বিপন্নতা তৈরি হচ্ছে। আরেকটা বিপন্নতা আছে যেটা মানুষের ইনহেরেন্ট, আমরা বলি যে সোশ্যাল ভালনারেবিলিটি। মানুষের যে ভালনারেবিলিটি, এটা যদি সুন্দরবনে কেউ মানুষ না থাকতো, হরিণ আর বাঘ থাকতো, তাদের বিপন্নতা নিয়ে আপনি চিন্তিত আগেও ছিলেন না, এখনো নেই, কিন্তু সেটা চিন্তিত হওয়ার সময় এসছে, আমি সেই জায়গাটায় আসবো পরে। কিন্তু আমরা মানুষের বিপন্নতা নিয়ে চিন্তিত। মানুষগুলি গরিব এখানে, এরা কেউ ভীষণ বড় লোক, ভীষণ শক্তিশালী, সবাই পাকা বাড়িতে থাকে, পড়াশুনো শিখে সব ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, এরকম লোক নয়। এদের জীবন জীবিকা সবটাই এই ইকোসিস্টেমটার উপর নির্ভরশীল, সেটা চাষবাসী হোক, সেটা মাছের ভেড়ি হোক নোনা জল নিয়ে, কিংবা মধু আনা হোক, কিংবা মাছ ধরা হোক, সবটাই। তার ফলে ওদের গোটা জীবন জীবিকার যে পদ্ধতি, এইটা এই ইকোসিস্টেমটার সঙ্গে লিঙ্ক। এই যে গোটা সুন্দরবনের ট্রান্সবাউন্ডারি, মানে ইছামতির এপারে ওপারে দুদিকেই একই সুন্দরবন, একই আকাশ, একই বাতাস। তো এই অবস্থায় এই মানুষগুলি বিপন্নতাটা, যেটা মূলত দারিদ্র, হেলথের অভাব, মানে স্বাস্থ্য ব্যবস্থার অভাব, শিক্ষার অভাব, শিক্ষা ব্যবস্থার অভাব, একটা টেকনিক্যাল শিখে কাজ শিখে যে লোকে একটু বাইরে গিয়ে চাকরি করবে এরকম পরিস্থিতি নেই। রাস্তাঘাট, ব্রিজ এখন কিছু কিছু তৈরি হচ্ছে, দুদিকেই খুব বেশি নেই, ব্যবসাপাতি করে বড় হওয়ার সুযোগ খুব বেশি নেই। প্রাকৃতিক বিপন্নতার পাশাপাশি আপনি বলছেন মানসিক বিপন্নতা, সামাজিক বিপন্নতা, তাহলে একটা আর্থ সামাজিক বিপন্নতা আর একটা প্রাকৃতিক ফিজিক্যাল যে বায়োফিজিক্যাল থ্রেট। আমি একটা কথা একটু জিজ্ঞেস করে নিই প্রফেসর রাজ, এখানে আপনি যেহেতু কথাটা তুলেন আলোচনা থেকে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে যে আপনারই পেপার থেকে জানা এবং পরবর্তীকালে পার্লামেন্টেও সেটা গভর্নমেন্ট অ্যাডমিট করেছে, যে সারা ভারতবর্ষের মধ্যে সুন্দরবন অঞ্চলের লাগোয়া যে ডায়মন্ড হারবার, সেখানেই সি লেভেল রাইজ বা ওয়াটার লেভেল রাইজ হ্যাজ বিন ম্যাক্সিমাম ইন দ্য কান্ট্রি, এবং শুধু ম্যাক্সিমামই নয়, সেকেন্ডটা অলমোস্ট হাফ। তার মানে এই থ্রেডটা খুব খুব ক্লিয়ার এবং এটা ডকুমেন্টেড থ্রেড। এটা নিয়ে মানে এইটা নিয়ে আমি কেন এই প্রশ্নটা করছি, যে এর আগে অনেকদিন ধরে বিতর্ক ছিল, তো প্রথম বলতে আপনি শুরু করেছিলেন তখন এই বিতর্কে যায় না, এটা ভীষণ বিতর্ক, কারণ গভর্নমেন্ট কিছুতেই মানতে চায় না যে এখানে সি লেভেল রাইজ হচ্ছে এবং এটার জন্য মানুষ বিপন্ন করছে। এটা একটা প্রবণতা তো ছিলই, এখন এটা ভালো পাঁচ হওয়া যে ওরা এটা স্বীকার করেছেন, এবং ওটা পৃথিবীতে সায়েন্টিফিক্যালি এস্টাবলিশড। এখন সবচেয়ে যদি ক্লাইমেট চেঞ্জের কোনো হটস্পট থেকে থাকে, যে কি হতে পারে পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জের জন্য, এই পরিবেশের পরিবর্তনের জন্য, সেটা সুন্দরবনে হচ্ছে। মানে এটার থেকে পৃথিবীর লোকেরা শিক্ষা নিয়ে যদি কিছু করতে পারে, এই গ্রিন হাউস এমিশন বা তাপমাত্রা কমাতে পারে, তার কমা, এটাই সুন্দরবনে একটা শিক্ষা, সেটা লোকেরা অ্যাকসেপ্ট করেছে। এখন এই জায়গাটা আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে কেন এটা বেশি, এইটা
কতটা বেশি মানে কতটা এখন মানে আপনার এটা আপনার অনেক গবেষণা সময়তেই কতটা বলছে এই মুহূর্তে মানে সি লেভেল রাইজ পার ইয়ারে অ্যাভারেজে কত এখানে? মানে এটা তো আসলে এটা সবসময় নির্ভর করে যে কোন পিরিয়ডে আপনি মাপছেন। ধরুন আমি যদি 50 বছরের সি লেভেল দেখি, সেখানে একটা অ্যাভারেজ নিই, সেখানে এটা 5 মিলিমিটারের উপরে, মানে 5.2 মোটামুটি, আর যেখানে রিসেন্ট টাইম অন্য জায়গায় 3 মিলিমিটারের কাছাকাছি, মানে সারা পৃথিবী আর মানে রিসেন্ট প্রায় টাইম প্রায় ডবল। কিন্তু এই জিনিসটাই বাংলাদেশে 7 মিলিমিটার 8 মিলিমিটার অ্যাভারেজ। তাহলে এখানে কেন স্পেশালি ভ্যারি করছে সি লেভেল? এটা একটা বিষয়। সবই সমুদ্রতে একটা আমি এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনি বলছেন। তার মানে বাংলাদেশের সি লেভেল রাইজ মানে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের সি লেভেল রাইজ তার রেট এটা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে সুন্দরবন তার যে সি লেভেল রাইজ তার তার থেকে চেয়েও বেশি। বেশি, তার চেয়েও বেশি, তার চেয়েও এবং বেশি। আচ্ছা এখন এই মুহূর্তে ধরুন আমি যদি গত 5 বছরের স্কেলে বলি, গত 10 বছরের স্কেলে বলি, তাহলে আপনি 50 বছরের কথা বললেন 5.5, হ্যাঁ, গত এবার 10 বছরের স্কেলে কত? এই জায়গাটাই ধরুন, আপনি যদি ওই একই ডায়মন্ড হারবারের টাইড গেজের ডেটা নিয়ে আপনি যদি 2000 থেকে 2014-15 সাল অব্দি দেখেন সি লেভেলটা, তাহলে দেখবেন এটা 12 মিলিমিটারের কাছাকাছি। এবার আপনি যদি অঙ্ক কষতে যান আর অ্যাভারেজ করে দেন 50 বছর 60 বছর, তাতে আপনার পেপার ছাপা হতে পারে, কিন্তু মানুষটি যে সুন্দরবনে আছে সে 12 মিলিমিটার ফেস করেছে এই 10 বছর। এখন আবার 15 পর থেকে আমরা কিছুটা 2020 অব্দি কমেছে। এটা একটা বড় টাইডাল সাইকেলের সঙ্গে যুক্ত। এইগুলোকে ওই ওশানোগ্রাফিটাকে একটু বুঝতে হবে। কিন্তু আমি একটু সহজ করে বলতে চাই, এইটা যেহেতু আমরা ডাঙা থেকে মাপছি, তাহলে দীঘায় যদি ডাঙাটা উঠতে থাকে, যেটা আমি দেখি যে সিরিজ অফ ডিউন ফিল্ডস রয়েছে, কাঁথি থেকে শুরু করে দীঘা অব্দি 4টে বড় বড় ডিউন ফিল্ড পেতে পারেন না। তাহলে এই যে ডিউন ফিল্ড গুলো তৈরি হয়েছে, মানে সমুদ্রটা আগে কাঁথিতে ছিল, এখন সরে দীঘার দিকে এসছে, অর্থাৎ ডাঙাটা উঠছে ওই জায়গায়। ওয়ারাস সুন্দরবনের যে ডাঙাটা সেটা বসছে, এটাকে বলে সাবসিডেন্স। তাহলে আপনি যদি এটার সঙ্গে 2 থেকে 4 মিলিমিটার সাবসিডেন্স যোগ করে দেন, তাহলে সব এখনকার যে দীঘা সি লেভেলও বেড়ে 5 মিলিমিটার 6 মিলিমিটারের কাছে আসে। তার ফলে এটা নিয়ে এত আশ্চর্য হয়ে গিয়ে যে না ডক্টর হাসদা এক এক সময় এক এক রকম সি লেভেল বলেন। হ্যাঁ, আমি বললাম যে একটা দ্বীপ ছিল বাংলাদেশ আর আমাদের ভারতীয় সুন্দরবনের মধ্যে, নিউ মুর আইল্যান্ড আমরা বলি, বা পূর্বাশা দ্বীপ, বাংলাদেশের লোকেরা সাউথ তালপট্টি নামে চেনে। তো আমি বললাম যে এই দ্বীপটা ভালো হয়েছে যে সি লেভেল রাইজের জন্য ডুবে গেছে, কারণ এটা নিয়ে দুটো দেশের মধ্যে একটা ডিসপিউট ছিল, এটা কার দ্বীপ। তো এটা সি লেভেল রাইজ বুঝিয়ে দিল এটা কারুরই না, এটা পৃথিবীর, এটা সমুদ্রের দ্বীপ, সমুদ্রের দ্বীপ ছিল, সমুদ্রে আবার সমুদ্র ফিরিয়ে নিল। তো অ্যাটলিস্ট সলভ ওয়ান ক্রাইসিস, মানে তৈরি করে তো ক্লাইমেট চেঞ্জ, এটা একটা ক্রাইসিস অন্তত সলভ করেছে। কিন্তু তখন লোকেরা এটা বিশ্বাস করতো না যে এক এক জায়গায় এক এক রকম সি লেভেল হতে পারে। আমি এখানে একটা কথা বলি যে আপনার পেপারেও আপনি এটাকে অ্যাড্রেস করেছেন যে সুন্দরবনের যে বিভিন্ন দ্বীপগুলো আছে, এবং এটা নিয়েও প্রশ্ন উঠছে আমার অনেক, আমি নাম করছি না, অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এই যে 54টা দ্বীপে মানুষ থাকার কথা বলা হয় সেই ফিগারগুলো এখন আর ঠিক না। এই 54 দ্বীপের সংখ্যাটা, দুটো তো আপনার সামনে ডুবেছে, তার ঘোড়ামারাটা ডুবে যাচ্ছে, মৌসুমীও এফেক্টেড আছে, সেগুলো তো আছে। আমি বলতে চাইছি যে মানে অনেকে বলে যে ন্যাচারালি যেমন মানে মানে সাবসিডেন্সও হচ্ছে আবার অ্যাক্রিশনও হচ্ছে, তো নেট অবস্থাটা কি? অ্যাক্রিশন তো হচ্ছে, কিন্তু আপনি 100 বছরে বা 200 বছরে দেখান তো সাগর আইল্যান্ডের সাউথে ডেল্টাটা তো বাড়ার কথা, উপর দিক থেকে জল আসছে, ডেল্টাটা সাউথে বাড়ার কথা, তাই না? বাংলাদেশে তো বাড়ে ডেল্টা, যেখান দিয়ে আপনার মেঘনার জল বলে যমুনার জল পদ্মার জল ঢুকছে, সেখান থেকে তো ডেল্টাটা বাড়ছে প্রোগ্রেডি। আমাদের এখানে বাড়ছে না কেন? কেন বাড়ছে? কেন বাড়ছে? এই যে ডিসপ্যারিটিটা কেন? এই যে অ্যাক্রিশন হচ্ছে, অ্যাক্রিশনটা কোথায় হচ্ছে? অ্যাক্রিশন হচ্ছে নয়াচড়ে, অ্যাক্রিশন হচ্ছে মাতলা নদীর উত্তরে গিয়ে, যেখানে মাতলা নদী বুঝে আসছে। অ্যাক্রিশন হচ্ছে কোথায়? যে আমায় যদি টাইড যদি ইরোশনটা করে, যদি দ্বীপের সাগর দ্বীপের সাউথ থেকে ভেঙে ঢুকিয়ে সেডিমেন্টটাকে নিয়ে যায়, সবচেয়ে জোরালো টাইড আমার শর্ট লিভড ফ্লাড টাইড, যেটাকে বলে জোয়ারের জল, সে ঢুকে গেল, সেডিমেন্ট ভেঙে নিয়ে ঢুকে চলে গেল। এবার ও যখন ফিরে আসবে যেখান থেকে, সেটা হচ্ছে একটু লং রন। আমাদের এখানে টাইডাল একটা অ্যাসিমেট্রি আছে, যে ফেরার যে ভাটাটার সময়টা একটু দীর্ঘ, তার ফলে ও আস্তে আস্তে ফিরবে, বেশ ভেলোসিটিটা কম হচ্ছে, আর ও তার ফলে ও দুর্বল
আরেকটু ফ্লাড টাইডের তুলনায় সেডিমেন্টটাকে ফেলে আসছে। ফেলতে ফেলতে আসবে। তার ফলে আপনার অ্যাক্রিশনটা হচ্ছে ডেল্টার নর্থ এস্টুয়ারি নর্থের দিকে, আর ইরোশনটা হচ্ছে আপনার সাউথের দিকে। কিন্তু সমুদ্র তো এইভাবেই এগোয় না, এখান থেকে ভেঙে ও তো আর নিয়ে চলে যাবে না, আন্দামানে গিয়ে ফেলে তো আসবে না। আপনার রিপোর্ট আমার যতদূর মনে পড়ছে যেটা হচ্ছে যে গত 50 বছরে সব মিলিয়ে এই অ্যাক্রিশন মানে ভাঙা গড়া মিলিয়ে প্রায় 200 স্কোয়ার কিলোমিটারের উপর অঞ্চল 250 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জলের তলায় গেছে, যেটা কিনা কলকাতা শহর মানে আমাদের কলকাতা কর্পোরেশন এরিয়া যে টোটাল গোটা কলকাতা কর্পোরেশন আমরা জলে দিয়ে দিয়েছি। 7বার কপিলমুনি টেম্পলকে শিফট করা হয়েছে, আবারও শিফট করার কথা হচ্ছে। তো এই যে জায়গাগুলো, তার ফলে যারা যারা এই ক্লাইমেট স্কেপটিক্স বলা হয় সারা পৃথিবীতে, যে যারা বিশ্বাস করে না ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে বা এটা কোনো সমস্যা তৈরি করছে, তো হয়েই থাকে ডেল্টায় একুল ভাঙে কুল গড়ে, আর কোনো কুল গড়ছে না এই দক্ষিণের দিকে, পুরোটাই ভাঙছে, মোট ভাঙছে। এবার আপনি একটা চড়া উঠছে দেখে আপনি ভাবছেন গড়ছে, আপনি তো ওখানে গিয়ে থাকতে পারবেন না। আপনার থাকার জায়গাটা ভেঙে গিয়ে একটা না থাকার চড়া যদি তৈরি হয়, সেটা করে লাভের লাভ হচ্ছে, সেটা করে আপনার লাভ কিছু হচ্ছে না। ভালো যে ওখানে ম্যানগ্রোভ হয়েছে 75 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে। এবারে এই বিপন্নতাটা কম বেশি বোঝা গেল। আমার প্রশ্ন হচ্ছে এবার এটা থেকে উত্তরণের উপায় কি? মানে উত্তরণ সুন্দরবনে নিঃসন্দেহে চিরকালই ঝড় ঝঞ্ঝা হয়, কেউ বলছে না যে সুন্দরবনে পার্ক স্ট্রিটের জীবন কাটাতে পারবে, কিন্তু একটা বেসিক কোয়ালিটি অফ লাইফ, যারা এই 50 লক্ষ মানুষের কথা আপনি বললেন, তাদের তো বেসিক কোয়ালিটি অফ লাইফ পাওয়ার একটা অধিকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবনের এই বিপন্নতা কমানোর উপায় কি? আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট যোগ করছি। আপনি ঘোড়ামারার কথা বললেন, আমি 3 দিন আগে ঘোড়ামারায় গিয়েছিলাম, মৌসুমীর কথা আছে। যে দ্বীপগুলোকে আমরা সুন্দরবনের সো-কল্ড ক্লাইমেট ইম্প্যাক্টেড ডিজাস্টারের বেঞ্চমার্ক সারা পৃথিবীর সামনে রাখছি, তারই হয় অর্ধেক নয় 3 ভাগের 2 ভাগ বাঁধ নেই। তো এটা যদি গ্রাউন্ড রিয়ালিটি হয়, তাহলে ক্লাইমেট চেঞ্জ কি খুব দোষ দিয়ে লাভ আছে? তো আমাদের নিজেদের সর্বনাশ আমরা নিজেরাই ডাকছি। আসলে বাঁধগুলো যে ছিল না তাও নয়, বাঁধ ছিল, ভেঙে গেছে। এখনকার পরিবর্তিত পরিস্থিতির মতো জোরালো বাঁধ আমরা তৈরি করিনি। নতুন করে সুন্দরবনকে নিয়ে আমরা খুব ইন্টিগ্রেটেড পরিকল্পনা কি কখনো করেছি? আমরা পিসমিল সলিউশন করি, যে এইখানে হাত ভেঙে গেছে হাত ছাড়িয়ে প্লাস্টার করে দাও, এইখানে বাঁধ ভেঙে গেছে বাঁধটাকে ছাড়িয়ে দাও। আমরা কি নদীগুলোকে নিয়ে তার গভীরতা বাড়ানো, মাপা অন্তত? কেউ কি সুন্দরবনের নদীগুলোর গভীরতা জানেন নাকি? যে সমস্ত এক্সপার্টরা কথা বলছেন, মেপেছেন? কেউ মেপেছেন? কোথাও ডেটা আছে? নেই। তাহলে আমি এত বড় একটা ক্লাইমেট হটস্পটে থেকে 70 বছরে আমি জানি না সুন্দরবনের ভূমির উচ্চতা কত হয়, কত এত হাজার হাজার কোটি টাকার গবেষণা হয়, আর সেই গবেষণা কি হয়? আমরা গবেষণা করছি তো, ইলিশকে কি করে সিঁড়ি দিয়ে উঠে ফারাক্কা ব্রিজ পেরিয়ে এলাহাবাদ যেতে পারে, তো গবেষণা হচ্ছে, কাজ হচ্ছে ইলিশ নিয়ে। ইলিশ যাতে সিঁড়ি বেয়ে কাজ হচ্ছে, কাজের কাজ হচ্ছে। আমি বলছি তো পরিকল্পনার ধরনটা তো এইগুলো, যে একটা ইকোসিস্টেম বেস প্ল্যানিং, যে আমি নদীতে জল বাড়াবো কি করে, সুন্দরবনে ফ্রেশ ওয়াটার আনবো কি করে, সুন্দরবনে ম্যানগ্রোভ গুলোর শরীর খারাপ হয়ে যাচ্ছে, বেটে বেটে হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ গুলো, ভারতবর্ষের দিকে বাংলাদেশের গুলো তেজি রয়েছে, সেটাকে বাড়াবো কি করে, বাঁধ কি করে তৈরি হবে, এটা তো একটা পরিকল্পনার জায়গা। কংক্রিটের বাঁধ একটা পোস্টার, কেউ বলছেন যে না শুধু ম্যানগ্রোভ দিয়ে বাঁধ বাঁচাও। ম্যানগ্রোভটা কোথায় লাগাবো? ম্যানগ্রোভ কেটে যেখানে আমি দ্বীপে বসতি তৈরি করেছি, সেইখানে ম্যানগ্রোভটা কোথায় থাকে? তাহলে তার কিন্তু নেচারকে যদি বাঁচাতে হয় আমাদের ন্যাচারাল ফিউরির হাত থেকে, তাহলে উই শুড গিভ স্পেস টু দ্য নেচার, সাম স্পেস। আমি বলছি না দ্বীপ ছেড়ে সবাই মিলে চলে যাওয়ার, ওখানে আমি ম্যানগ্রোভ লাগাবো আর হরিণ ছেড়ে দেবো। আমার ধারে না চিরো যেটা ফেরাতে পারবেন না, চিরো তো ড্যাম্পিয়ার হোজেস লাইন অব্দি, আপনার বায়োস্ফিয়ার রিজার্ভ অব্দি, কত 200 বছর আগে ছিল, তো আপনি সেটা ফেরাচ্ছেন না। আমি বলছি নদীর ধার থেকে 100 মিটার ছেড়ে দেন, সেটা তো আইনও বলে, কোস্টাল জোন রেগুলেশন রয়েছে, গভর্নমেন্টকে কে বাধা দিয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে? মানুষ রাজি আছে আমি মনে করি। যদি মানুষকে বলেন যে এই জমি তোমার, এইটা একটু সরে এসো পিছনে, এইখানটা আমি এরকম একটা বাঁধ বানাচ্ছি, এতটা উঁচু হবে, এটা 8 মিটার উঁচু হবে, আমার তো 40-50 মিটার জায়গা লাগবে তার জন্য, আর এইখানটায় আমি টোয়ের দিকে ম্যানগ্রোভ লাগাবো, এইদিকে তোমার এই ধরনের গাছ থাকবে, এইদিকে ঘাস লাগাবো। এই পরিকল্পনাটা মানুষের সঙ্গে বসে একসঙ্গে করলেই তো হয়। একটু মানুষ, প্রফেসর হাজরা একদম জরুরি, মানুষকে নিতে হবে পরিকল্পনাটার মধ্যে। আমি বলছি যে এই যে আপনি এক্ষুনি বললেন, আমরা যখন আইএলআর পরে যখন প্রচুর এই নিয়ে বিতর্ক হয়েছিল,
5,000 কোটি টাকা এসেছিল, 5,032 কোটি টাকা টু বি প্রিসাইজ যখন এসেছিল, তখন সেই সময় যে বাঁধের জন্য যে জমি নেওয়ার বিষয়টা আমার থেকে আপনি ভালো জানেন, যে সেই সময় প্রায় 6,000 একর জমির প্রয়োজন ছিল। 2,000 একর কিন্তু সেই তৎকালীন নিয়েছিল, তৎকালীন সরকার সেটা জমা নিয়েছিল। এবং সেই 2,000 একর জমির মধ্যে মাত্র প্রায় 4/1 জমি ব্যবহার করে এখন অব্দি মাত্র 84 কিলোমিটার বাঁধ তৈরি হয়েছে। এটা তো সত্যি কথাই, মানুষ তো জমি দিতে, কিন্তু মানুষ কম্পেনসেশন পেলে মানুষের নিয়ে বাঁচার জন্য মানুষ জমি দিতে চায়। আমি আপনার সঙ্গে 100 ভাগ একমত। তাহলে এইখানে কি মানে বেসিক্যালি ইনএফিসিয়েন্সি কাজ করছে? আমার মনে হয় যে আসলে প্রায়োরিটির একটা অভাব কাজ করছে। কারণ সি লেভেল রাইজ যে হচ্ছে সেই অনুযায়ী আমার পরিকল্পনা করতে হবে, ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে সেই অনুযায়ী আমার পরিকল্পনা করতে হবে, ডিজাস্টার্স গুলো যে বাড়ছে সেই অনুযায়ী আমার পরিকল্পনা করতে হবে। এইটা এখনো গোটা গভর্নমেন্ট মেশিনারির মধ্যে পার্কুলেটেড হয়নি, এবং প্ল্যানিং আমরা এখনো সেইভাবে করতে শিখিনি যে কিভাবে আমরা এই ধরুন ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে 100 মিলিমিটারের বেশি দিনে বৃষ্টি, যেটা এই কয়েকদিন আগে আপনার কলকাতায় হতে থাকছে, এইটা আমরা দেখিয়েছি যে গত 100 বছরের মধ্যে 80 সালের পর থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি কলকাতায় অনেক বেড়ে গেছে। সেই যে হেভি রেইনফল ইন্টেন্সিটি, আমার সিটি সোয়েজ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থাকে আমি পরিকল্পনা করেছি এর জন্য, ক্লাইমেট প্রুফিং করা বলে যেটাকে। তাহলে এই যে নানান ধরনের স্মার্ট কথা বলে লাভ নেই, স্মার্ট সিটি হ্যান ত্যান সবই স্মার্ট, তো সমস্যাটা যেখানটায় হচ্ছে যে চিন্তাটাকে তো একটু এগিয়ে করতে হবে, একটু তো পরিকল্পনা করতে হবে। 5 বছর ভোটে এটাকে বাদ দিয়ে একটা 20 বছরের পরিকল্পনা, একটা 25 বছর, সবটা চোখে দেখা যাবে না। ব্রিজ বা সাইক্লোন শেল্টার তার মতো সব চোখে দেখা যায়, কারণ ডেভেলপমেন্ট করলেই আমাদের একটা সমস্যা হয় যে ডেভেলপমেন্টের ইন্ডিকেটর লাগে, প্রুফ করতে হয় যে আমি ডেভেলপমেন্ট করেছি কিনা, রাস্তাঘাট, ব্রিজ, সাইক্লোন শেল্টার, এইখানে টুরিস্ট লজ, দাঁড়িয়ে থাকে, উন্নয়নকে সবসময় সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এবার হচ্ছে যে উন্নয়নটা মানুষের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, আপনার বিভিন্ন ক্যাপাবিলিটি, ক্যাপাসিটির উন্নয়ন। এই যে করোনা, আমার কোথাও পরীক্ষা করবারই জায়গা নেই সুন্দরবন অঞ্চলে, ওরা মনের আনন্দে আছে যে আমাদের হবে, আমাদের করোনা হবে না, আমরা বাঘের সঙ্গে সাপের সঙ্গে যুদ্ধ করে থাকি, আমার হয় কিন্তু ওদের করোনা, কিন্তু এরকম নয় যে ওরা ইমিউন। গোসাবার এমএলএ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে অবশ্য করোনা থেকে বেরিয়ে এসে পোস্ট করোনা কমপ্লেক্সিতে মারা গেল। এখন এই যে জায়গাগুলো যে আমাদের যে না দেখা যাওয়া যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো তো ভীষণ বেশি করে সুন্দরবনে করা দরকার। তাই তার পরিকল্পনা কোথায়? একটা গোটা ডেল্টা, এটাকে তো মালদার বা অন্য কোথাও ইরিগেশনের যে ক্যানেল আমরা তৈরি করি তিস্তার কাছে, সেই অনুযায়ী এটাকে বাঁধের ব্যবস্থা করে তো এটাকে বাঁচানো যায় না। তাহলে ডেল্টার জন্য কোনো সেপারেট পরিকল্পনা, যেটা বাংলাদেশের কাছ থেকে আমি যেরকম ইলিশের বিষয়টা শিখতে বলেছিলাম, এবং খুব ভালো কথা যে 2013-তে আমরা ইলিশের জন্য যে রেগুলেশন গুলো করেছি, যেটা বাংলাদেশ করেছিল আমরা আইইউসিএন এর কাজের মধ্যে দিয়ে দেখিয়ে গভর্নমেন্টকে বলতে পেরেছিলাম, ঠিক তেমনিভাবে হ্যাঁ করেছে তো, এখনো ইমপ্লিমেন্টেড হয় না। আবার ছোট ধরা পড়ছে 23 সেন্টিমিটারের কম। কিন্তু ডেল্টা পরিকল্পনা, বাংলাদেশ একটা গোটা ডেল্টা প্ল্যান নিয়ে এগোচ্ছে। আজকে সাক্ষরতা, দারিদ্র দূরীকরণ সূচিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের থেকে। তাহলে তো একটা পরিকল্পনা করে ওরা এগোচ্ছে। তাহলে ক্রিকেটটা যদি ওরা আমাদের থেকে শিখতে পারে, আমরা পরিকল্পনা করাটা, ডেল্টা পরিকল্পনা করাটা আমরা ওদের থেকে শিখতে পারি, কোনো আপত্তি নেই তো। ওই তো একই আকার, একই বাতাস, গঙ্গা আমার মা, এগুলো সব বলা হয়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে আমরা অনেক জায়গাতে বিভিন্ন লোকেরা ভালো ভালো কাজ করেছেন বিভিন্ন জায়গায়। আপনি বলছিলেন এম্বাঙ্কমেন্টের কথা, আমি সাজেস্ট করি যে এখানে আমাদের ডাঙার থেকে এই বিপদকে মোকাবিলা করবার ক্ষমতা নেই যদি না মানুষ কিছুটা জায়গা নেচারকে ছাড়ে। তাহলে এই নদী বরাবর 100 মিটার জায়গা ছেড়ে দিলে সেখানে ম্যানগ্রোভের লাগিয়ে, এখন ম্যানগ্রোভ লেগেই, একটা চারা ম্যানগ্রোভ তো আপনাকে সাইক্লোনের হাত থেকে বাঁচাবে না, তাকে তো বড় হতে দিতে হবে। তার বড় হতে দিলে ফ্রেশ ওয়াটার দরকার। এরকম নয় যে তাকে শুধু নোনা জলের মধ্যে ঢুকিয়ে রাখলে 30 পিপিটি স্যালিনিটি, কোথাও কোনো ফ্রেশ ওয়াটার আসছে না সুন্দরবনে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ফ্রেশ ওয়াটার আনতে হবে।
কারণ ম্যানগ্রোভের বীজ জন্মায় ফ্রেশ ওয়াটারের সময়, জার্মিনেট করে জুন জুলাই মাসে। তো এই যে বস্তুটাকে আপনি শুধু 30 পিপিটি স্যালিনিটির মধ্যে রেখে দেবেন, এটা তো কাজের কথা না। আর তাহলে আপনি সমুদ্র মধ্যে থেকে ব্যাপারটাকে ভাবুন, সমুদ্রের দিক থেকে প্রোটেকশনটাকে ভাবুন, বিপদটা সমুদ্রের দিক থেকে আসছে, আপনি অফশোরে ব্রেকার তৈরি করুন। কারণ ম্যানগ্রোভ অরণ্য, আপনি ভাবছেন ম্যানগ্রোভ বাঁচাবে, আপনার ভাঙাদুয়ানি, বুলচেরি, ডালাউসি সব কটা ম্যানগ্রোভ আইল্যান্ড, টাইগার হ্যাবিটেট, তো বাঘ থাকে ওখানে, তো অর্ধেক হয়ে গেছে সেগুলো। জম্বুদ্বীপ আপনার ম্যানগ্রোভ আইল্যান্ড, কি হয়েছে, বাঁচাতে পারছেন? 1/4 হয়ে গেছে। একটা 16 স্কোয়ার কিলোমিটারের দ্বীপ এখন 3 স্কোয়ার কিলোমিটার। তাহলে এই যে রিয়েলিটিটা আপনি যদি না দেখতে চান সেটা আলাদা কথা, কিন্তু ম্যানগ্রোভ শুধু আপনাকে বাঁচাতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলছেন যে এটা একটা পারসেপশন যে ম্যানগ্রোভ থাকলেই বাঁচবে, দ্যাট ইজ নট দা। কারণ আপনি আসলে জানেন না ম্যানগ্রোভটা কি, কত রকমের ম্যানগ্রোভ। সব ম্যানগ্রোভ বাঁচাবে আপনাকে? আপনাকে খলসি ম্যানগ্রোভ তো, খলসিও তো ম্যানগ্রোভ, ক্যান্ডেলিয়া ক্যান্ডেল, ও বাঁচাবে না? রাইজোফোরা বাঁচাবে, মানে গর্জন। কে বাঁচাবে? এক্সোকেরিয়া। এক্সোকেরিয়া তো ম্যানগ্রোভই না ভালো করে, ও তো ডেসিডুয়াস, ও পাতা ঝরায়। ফ্রেশ ওয়াটার আপনি আনবেন কোথা থেকে? ফ্রেশ ওয়াটার এই যে বলছি যে ডেল্টা পরিকল্পনা, আপনি হুগলির থেকেও তো নিতে পারেন জোয়ারের এই একটু বন্যার জল। আপনি তো এই নদীটাকে সক্রিয় করে দিতে পারেন, যমুনা নদী যেটা হুগলি থেকে ইছামতিতে যোগ করে, সেটা একেবারে চোখ হয়ে পড়ে আছে। ত্রিবেণী থেকে টিপি, এটা তো কেউ কেন চোখ হয়েছে, মানে এটা তো কোনো কারণ নেই। ইস্ট ওয়েস্ট কানেক্টার একটা, এটার থেকে অন্য নদীগুলো বেরোবে ডেল্টায়, তো আপনি কানেক্ট করুন না, কে বাধা দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রজেক্ট আমরা রিভার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে দিয়েছিলাম, সেটা তো অ্যাপ্রুভ করেছে, তো সেটা তাল ফিতের ফাঁসে আটকে আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শুড টেক ইট আপ ইমিডিয়েটলি। ইছামতি একটা আমার এত নদী, পুরনো এত সুন্দর একটা নদী, এত কবিতার নদী ইছামতি, 7 কিলোমিটার একটা স্ট্রেচের জন্য এই নদীটা মরে গেল। যে বাঁশদিয়ার কাছে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে 1942, তারপর থেকে আমি নদীটাকে বাঁচালাম না। তো একটু জুড়ে দিই না। বাংলাদেশ করেছে গোড়াই নদী, যেটা শিলাইদহের, রবীন্দ্রনাথের শিলাইদহের পাশ দিয়ে বওয়া নদী। গোড়াই এমন বন্ধ হয়ে গেল যে সেখানে আর ইলিশ আসে না, কিছুই হয় না। তো ওরা একটা অ্যাডিকেট করে ওরা জুড়ে দিল নদীটাকে, যেরকম ভাবে আমরা ফারাক্কায় ফিডার ক্যানেল করে। আমি যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, আপনি বলছেন প্রথমে এটা 100 মিটারের অন্তত জায়গা ছাড়তে হবে বড় নদীগুলির থেকে, আর এমনিতে 50 মিটার যদি ছোট আইল্যান্ডের মধ্যেকার নদী হয়। এবং এই জায়গাটা আপনি ম্যানগ্রোভ প্লান্টেশন, এমব্যাঙ্কমেন্ট, মাটির এমব্যাঙ্কমেন্ট বলে যে এমব্যাঙ্কমেন্টটা হয়েছে সেটা তো কংক্রিট পিচিং এর এমব্যাঙ্কমেন্ট, সেটা মোটামুটি সব জায়গাতেই আছে। আমি হয়তো আরেকটু ঢুকে দেব, কারণ আমি বলবো যে টাইড উঠে একটু আইল্যান্ডের মধ্যে ঢুকুক না, ও একটু সিল্ট ফেলুক না, ম্যানগ্রোভ একটু ওটা ধরুক না, সিটার ম্যানগ্রোভকে তো ধরতে হবে কোথাও থেকে সিলটা, ও যে আইল্যান্ডটাকে বাঁচাবে। ওই আপনি 100 মিটার যেটা বলছেন সেটা ওই 100 মিটারের মধ্যেই হবে। আপনি একটু 100 মিটার ছেড়ে দিন ম্যানগ্রোভের জন্য, তাই আপনাকে বাঁচাবে, এই স্পেসটা আপনাকে বাঁচাবে। কংক্রিট করে আপনি বাঁচবেন না, কংক্রিট ডুবে যাবে, কংক্রিট ভেঙে যাবে। বকখালিতে গিয়ে দেখবেন কংক্রিট ভেঙে গেছে। আপনি জি প্লটে সাউথে কি ওটা গঙ্গাধরপুর নাকি গোবর্ধনপুর, ওখানে গিয়ে দেখবেন যে আপনি কংক্রিটের স্ল্যাব তুলে নিয়ে চলে গেছে। সুতরাং পূর্বের দিক থেকে ঝড় আসছে, সার যাচ্ছে 20 মিটার, তো কংক্রিটিও কাটিও কে কি করবে ওটাকে? বুঝলাম। এখানে তাহলে আপনার প্রেসক্রিপশনটা খুব পরিষ্কার, খুব স্পেসিফিক। একটা হচ্ছে যে জায়গা ছাড়া, যেখানে 100 নইলে 50, একটা ওই আয়লা ব্রিজের আয়লা এমব্যাঙ্কমেন্ট, তার সামনে জায়গা ছেড়ে সেখানে ম্যানগ্রোভ রাখা, এবং সবগুলি একটা রেজিলিয়েন্স তৈরি করা, একটা বায়োফিজিক্যাল রেজিলিয়েন্স তৈরি করা, যেটা ওইখানে হবে। এবং ওই নেচারকে একটা সুযোগ দেয়া যাতে ও আপনাকে বাঁচাতে পারে। একদম সুযোগ দেবেন না, এটা করবেন না। আমি আরেকটা কথা বলছি যে আমি সমুদ্রের যেদিক থেকে বিপদটা যাচ্ছে সেখানে অফশোর ব্রেকার তৈরি করতে চাই, এবং সেটা হচ্ছে ওই লিভিং ব্যারিয়ার টাইপের, যে আমরা অয়েস্টার রিফ বসাতে চাইবো, আর্টিফিশিয়াল অয়েস্টার রিফ। এটা কতটা জায়গা থাকবে? সুন্দরবনে তো জায়গা কতটা, এটা তো অফশোর, আপনার তো ল্যান্ডের মধ্যে কিছু করছি না। আমরা চাইছি যে সমুদ্রের মধ্যে 3 মিটার গভীরতা, 4 মিটার গভীরতার মধ্যে আমরা একটা ব্রেকার তৈরি করে দেবো, একটা ঢালু, এরকম কি বলে, একটা স্রোতটাকে বাফারিং করবে না, একদিকে ওয়েভের শ্বাসটাকে কমাবে, আরেক দিকে সবচেয়ে জরুরি কাজ যেটা, যে সাগর আইল্যান্ডের থেকে
সাগরের দক্ষিণ দিক থেকে বা বুলচেরি ভাঙাদুয়ানির দক্ষিণ দিক থেকে যে সেডিমেন্টটা চলে আসছে সমুদ্রের মধ্যে, এই সেডিমেন্টটাকে ও আইল্যান্ডের কাছেই আটকে রাখবে এবং এইখানে সেডিমেন্টটা জমতে জমতে একটা অ্যাক্রিশন তৈরি হবে, অ্যাক্রিশন জোন, যেটা সারা পৃথিবীতেই হয় এই অফশোর বেকারগুলির সামনে। এই তো ব্যাঙ্গালোর, সারা পৃথিবীর কোথাও এই মডেল অ্যাপ্লাইড হয়েছে? সব জায়গায় মডেল, বাংলাদেশে কি সুন্দর ওরা করেছে। ওরা তো কোনো পোল্ডারের মতো করে একটা ব্যাপার। না না, এরা অফশোর, পোল্ডার তো একটা অঞ্চল, হ্যাঁ, ডাইক দিয়ে ঘেরা, যেরকম আমাদের ডাইক দিয়ে ঘেরা। হ্যাঁ, সমুদ্রের মধ্যে করেছে ওরা। ওই এই একটা বিষয় হলো। আমি শেষে একদম আসবো, যেটা এটা আপনি এটা নিয়ে লেখালেখি করেছেন, আপনি গবেষণামূলক প্রবন্ধও লিখেছেন। আপনাদের একটা সাজেশন ছিল যে সুন্দরবন থেকে একটা বড় অংশের মানুষকে, ভালনারেবল মানুষকে, প্রায় 15 লক্ষ মানুষ ইনিশিয়ালি বলা হয়েছিল, তাদেরকে সরিয়ে আনা। আমি রিসেন্ট পেপারে দেখলাম সেটা প্রায় 6 লক্ষর মতো মিনিমাম কথা বলা হচ্ছে। এটা নিয়ে অনেকেরই বক্তব্য, যেটা কি রিয়েলিস্টিক কোন সাজেশন? সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে এত হাই ডেনসিটি মানুষ আসলে সরিয়ে আনা কথাটার মধ্যে একটা কর্তৃত্ব আছে, যে আপনি সরিয়ে আনছেন, আপনি কে? প্রশ্নটা যে মানুষ সরতে চায় কি, তাকে আপনি কোনো অপশন দিয়েছেন? আপনি কি বলেছেন যে এই আসো, তুমি ক্যানিং এ থাকো, তুমি ওই এতে গিয়ে কি বলে সাগরে বেগুয়াখালী থেকো, বা তুমি ওই এতে নতুন যে কলোনি করে দিয়েছিলাম আমরা, রিফিউজি কলোনি, যে বঙ্কিমনগর এইদিকে আপনার সুমতিনগর, এই সব জায়গায় বা মৌসুমী রেতে তোমরা যে থাকছো, একটু কষ্ট হচ্ছে, তো তো এই দিকটায় চলে এসো, ওইখানে জমিটা তোমার থাকলো। হ্যাঁ, এর আমরা এখানে একটা বাড়ি টাড়ি তৈরি করে দিয়েছি, তোমার ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করবে, এইখানে আইটিতে শিখবে, ওখান থেকে ওরা নানান জায়গায় চাকরিতে যাবে, থাকতে আসবে। কি লাইভলিহুডটা কি হবে? লাইভলিহুডটা এটাই তো বলছি, যে সবসময় ফার্ম বেস লাইভলিহুড, যে যেখানে জমির আয়তন 0.5 হেক্টর, তারপর এই লাইভলিহুড আরো আরেকটা ভবিষ্যৎ প্রজন্ম এলে আরো ভাগ, একটা জমির ভাগ হওয়ার ন্যূনতম সীমা তো ঠিক করতে হবে সুন্দরবন। খাতক ভাগ করবেন আপনি, 1 বিঘে জমিও তো নেই, কারণ 3 কাঠাও নেই আজকাল, সেই জায়গাতে চাষটা করবেন কি করে? কত মানুষকে লাইভলিহুড, আমি সরানোর কথা ভাবছি না, আমি বলছি কতজন মানুষ যারা সরতে চায় তাদেরকে একটা অপশন দিন, তাদেরকে একটা বলুন যে এই জায়গাটাকে আমি ডেভেলপ করছি, এই জায়গাটাকে আমি পরিকল্পিতভাবে ডেভেলপ করছি সুন্দরবন থেকে আসার মানুষের জন্য। আগে ওই পরিকল্পনাটা চাই, আগে তারা দেখতে চায় যে আমাকে কোথায় যেতে বলছে, আন্দামানে নাকি মানা ক্যাম্পে নাকি মরিচঝাপি, তাহলে কোথায় যেতে বলছে? তা যদি আপনি দেখাতে পারেন যে আমি এইরকম একটা জায়গায় যেতে বলছি, সেটা অফার করুন। আসলে 400 একর 1000 একর জমির জন্য এই রাজ্যে রাজনীতি একদিক থেকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গেছিল, এবং এই রাজ্যের মতো জায়গায় যেখানে পপুলেশন ডেনসিটি সো হাই, এটা কতটা রিয়েলিস্টিক? এরা কিন্তু আপনি তো দেখছেন যে ঘোড়ামারা সম্পূর্ণ প্লাবিত হয়ে গিয়েছিল, আবার আরো মানুষ ফেরত চলে এসছে, কিন্তু যারা তারা বেরিয়ে যাচ্ছিল, এখন মাত্র 30টা ফ্যামিলি হয়তো বাইরে থাকতে রাজি হয়েছে, তার চেয়ে বেশি আবার ফিরে এসছে। এবং ঘোড়ামারায় যদি আপনি যান, এত সুজলা সুফলা জায়গা, আপনিও ছাড়তে চাইবেন না ওই জায়গাতে। কে ছাড়তে চায় বলুন তো? আমি চাইছি যে আপনার জমিটা ওখানে থাক, হ্যাঁ, জমিটা আলাদা অপশন দেওয়া, তাকে একটা অপশন দিন আপনি। এইটাই ইন্টারন্যাশনালি, এটা শুধু ভারত সরকার ভাবলে তো হবে না, এটা তো আপনাকে ইন্টারন্যাশনালি ভাবতে হবে। এটা ইন্টারন্যাশনালি ভাবতে হবে যে ইন্টারনাল মাইগ্রেশনকে আমরা কিভাবে দেখবো। আরে আমাকে তো লিখতে হবে একটা রেকর্ড। আমি যদি বলি সারা দেশে একটা রেশন কার্ড, যে মাইগ্রেন্ট লেবাররা যেখানে যাবে সেখানে খাবার পাবে, যেটা অলরেডি ভারতে চালু হয়ে গেছে, সেটা খুব ভালো কাজ, কিন্তু এটাকে অ্যাভেল করতে গেলে তো আমাকে একটা রেকর্ড রাখতে হবে কারা মাইগ্রেন্ট। উড়িষ্যা রাখে, আমি রাখি না কেন? তাহলে এই তাহলে আমার একটা পরিকল্পনা দরকার, লাইভলিহুড নিয়ে, মাইগ্রেশন নিয়ে, ম্যানগ্রোভ নিয়ে, স্ট্রাকচার নিয়ে। দিস ইজ দ্য মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যান মানে এমব্যাঙ্কমেন্ট তৈরি করা না, পুরোটা। মাস্টার প্ল্যান মানে আইলা বাঁধ নয়, মাস্টার প্ল্যান মানে নদীতে জল আনা, মাস্টার প্ল্যান মানে 1 ফসলি জমিকে 3 ফসলি করা, মাস্টার প্ল্যান মানে বেআইনি ভাবে যেগুলো সব ভেনামাই চিংড়ির চাষ হচ্ছে, আফ্রিকান মাগুর চাষ হচ্ছে, সেটাকে আটকানো। মানুষ আটকাবে এগুলো, গভর্নমেন্ট না। এবং ম্যানগ্রোভ নিয়ে একদিকে আমরা বলছি 5 কোটি 10 কোটি 15 কোটি ম্যানগ্রোভ আটকাবো, নতুন করে লাগাবো, আর অন্যদিকে গোসাবাতে মৌসুমীতে মাইলের পর মাইল ম্যানগ্রোভ কেটে সেখানে ইলিগাল
এখন হাউজিং দেখুন তৈরি হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে যে এইটা যে বলা হচ্ছে আমরা নতুন ম্যানগ্রোভ লাগাবো, এটা ভালো, তার মানে এই নয় যে যারা বলছে লাগাবো তারাই কেটে ফেলছে। যারা কেটে ফেলছে তারা একটা লোক, আর যারা লাগাবে বলছে তারা একটা লোক। এবার আপনি দুটোকে এক করে দিতে পারেন। যারা কেটে ফেলছে তারা ভায়োলেটর, তাহলে ভায়োলেটরকে যেভাবে দেখতে হয়, কোস্টাল জোন রেগুলেশন রয়েছে, রেগুলেটরি বডি হিসেবে দেখতে হবে তাকে। হ্যাঁ, রেগুলেটরি বডি গুলো কি করে বসে বসে? এক্স্যাক্টলি কি করে, এটাই বড় প্রশ্ন, তারা করে নাকি? আর আমাদের সবসময় ধারণা যে পুলিশকে বল, আর পুলিশের তো কাজ তো এত বেশি হয়ে গেছে এখন, এত ভিআইপি, এত তাদের সিকিউরিটি, কোথায় কি হচ্ছে, পুজো হচ্ছে, ঈদ হচ্ছে, নামাজ হচ্ছে, সব জায়গায় পুলিশ লাগছে, ভাসান হলেও পুলিশ লাগে। তো আপনি এবার ম্যানগ্রোভ কেটে ফেলছে বলে পুলিশের কাছে, আর সুন্দরবনে এক একটা থানার আন্ডারে যে বিপুল বড় অঞ্চল, আর এই 6টা-8টা পুলিশ চোরা চালান ধরবে না ম্যানগ্রোভে বেড়ি কাটা ধরবে? আমাকে একসময় একজন পুলিশ কমিশনার বলেছিল, কমিশনার ডিজি ছিলেন উনি, উনি আমায় বলেছিলেন যে কলকাতার বাইরে যে থানাগুলো আছে, পুলিশ যে কজন থাকে তারা শুধু চেষ্টা করে নিজের থানাটাকে প্রোটেক্ট করতে, থানার বাইরের অঞ্চলটা প্রোটেক্ট করতে ভাবতে পারে। ওটা প্রোটেক্টেড থাকাটা দরকার, ওটা মানুষের মধ্যে একটা কনফিডেন্স দেয় যে একটা কিছু আছে। মানুষ তো আসলে রুল জানে না। হ্যাঁ, রুল তো আমাদের এখানে সব ইংরেজিতে লেখা থাকে, আর কোর্টেও কেস ইংরেজিতে হয়। আমি একদম শেষে, আমরা সময় প্রায় পরিক্রান্ত, কিন্তু আপনার এত ইন্টারেস্টিং জিনিস আমি কিছু করে আটকাচ্ছিলাম না। সেটা হচ্ছে যে এই আপনি যে শেষের কথাটা বললেন যে মানুষকে সরানো, যদি তাকে একটা অল্টারনেট অপশন সরানো নয়, আমি এই কথাটা ব্যবহার করতে চাইছি না। আপনি বলছেন যে মানুষের সরানো একটা সুযোগ দেওয়া, সুযোগ দেওয়া। মানুষ যদি সরতে চায় তাকে একটা কম্পেনসেট করুন, লং টার্ম অ্যাফেয়ার। সরতে না চায় তাহলে সুন্দরবনের মানুষ সমুদ্রের মুখোমুখি থেকেছে অনেক দিন, থাকবে, অনেক জায়গায় থাকতে পারেনি। সেই না, আমি এটা আপনার কথা থেকে পরিষ্কার, এটা একটা বড় পরিকল্পনার অঙ্গ হওয়া উচিত, এবং এটা লং টার্ম পরিকল্পনা। আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি সব, কালকের মধ্যে ম্যানগ্রোভ লাগানো হবে না। আর মানুষ কোথায় যাবে? রাজরা এই মুহূর্তে সুন্দরবনে দাঁড়িয়ে 2021 সালে আমরা দাঁড়িয়ে আছি। যদি 2030-এর কথা বলি, তাহলে আপনি যে আগের পরিকল্পনাটা বললেন যে অন্তত আমাদের একটা মিনিমাম জায়গা ছেড়ে একটা ডিউরেবল প্রপার বাঁধ বানিয়ে সামনে ম্যানগ্রোভ, that seems to be the much more, I would say, যে at this point of time অন্তত শর্ট স্কেলে এরকম একটা ভাবনার জায়গাটাই কি আমাদের প্রায়োরিটাইজ করা দরকার? এটা প্রায়োরিটাইজ করুন, কিন্তু তার সঙ্গে পাকা বাড়ি করতে হবে, তার সঙ্গে জলের ব্যবস্থা করতে হবে, খাবার জল, চাষের জল, এবং তার সঙ্গে অফশোর থেকে প্রোটেকশন গুলোকে রাখতে হবে। এটাও এই 2030-এর মধ্যে করতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা আছে। এবং এই অফশোর অফশোরটা আমরা সুন্দরবন লুজ করছি, মানে বাই 2100 আমাদের 55% অফ দ্য forest area will be lost unless we take care. কতটা 55% of our forest area will be lost by 2100, মানে সুন্দরবন, ইন্ডিয়ান সুন্দরবন। হ্যাঁ, ইন্ডিয়ান মানে আমাদের তো আছে প্রায় 4000 স্কয়ার কিলোমিটার মতো জায়গা। হ্যাঁ, আপনি 4000 স্কয়ার কিলোমিটার পাচ্ছেন, 2000 স্কয়ার কিলোমিটার ম্যানগ্রোভ ফরেস্ট। মানে ফরেস্টের কথা বলছি, এখন তো অ্যাক্টিভ ফরেস্ট কত? না, টোটাল ফরেস্ট তো অফিশিয়াল হিসেবে 4000, 10,000-এর মধ্যে 6000, 4000। সেগুলো নদী টদী দিয়ে, ওগুলো ফরেস্ট না। আপনি অরণ্য বলুন, অরণ্য। হ্যাঁ, অরণ্য হলে সেটা 2000-2500-এর মতো বলে। 2500 কোথা থেকে পাবে? 2000 তার নিচে, তার 55% ইউজ করতে পারে, তার 55% ইউজ করবে বাই 2030, বাই 2100। ও 2100। তো আমি বলছি এখন থেকে যদি ব্যবস্থা রানি, অফশোর থেকে যদি আমি প্রোটেকশনটাকে একটা লিভিং উইথ নেচার কনসেপ্টে, যে এমন একটা বাঁধ বাঁধবো যেটা নিজেই সজীব, সেটার উপরে অয়েস্টার, আমার স্যাক্রোস্টিয়া কুকুলেটা গ্রো করবে, সেখানে ব্লিস্টারিং বার্নাকলস যেগুলো, সেগুলো এসে থাকবে, নিয়ে ও একটা নিজে শক্তপোক্ত বাঁধ আপনাকে তৈরি করে দেবে, এখানে এসে পলি পড়বে। তো বাংলাদেশের এই এক্সপেরিমেন্টটা ওরা করছে, ওরা খুব সাকসেসফুল। বাংলাদেশের এই এক্সপেরিমেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, সাকসেসফুল, কোয়াইট সাকসেসফুল। মানে প্রথম 2 বছর তো খুবই সাকসেসফুল হয়েছে। এটা লং টার্ম দেখতে হবে। আমি তো বলছি চট্টগ্রামের, মানে কক্সবাজারের কাছে সাউথে, জায়গাটার নাম ফাইন। আমার মনে হয় যে আমরা এখানেই থামতে হবে, কিন্তু যেটা প্রফেসর হাজরা বললেন যে খুব ইন্টারেস্টিং, যে বিপন্নতাটা আমরা জানি, সেটা হয়তো খুব নতুন কথা নয়, কিন্তু এই বিপন্নতা থেকে উত্তরণের পথ, এই 50 লক্ষ মানুষ, আমি বাংলাদেশ সুন্দরবন যদি ছেড়েই দিই, যদি এই মুহূর্তে আমাদের রাজ্য, আমাদের দেশে সুন্দরবনের কথা ধরি, তাহলে 50 লক্ষ মানুষ। এবং যেটা বলছেন যে এই যে মানুষের সরে যাওয়ার যে নিয়ে একটা তর্ক বিতর্ক, এটা একটা লং টার্ম পরিকল্পনা। মানুষ সরে যাচ্ছে নিজে নিজে,
এবং নিজে কিছু মানুষ নিজেও সরে যাচ্ছে, মাইগ্রেট এটা করছে। ঘটনা হ্যাঁ, মৌসুমী থেকে ঘোড়ামারা থেকে যাচ্ছে, ফোর্স মাইগ্রেশনও হচ্ছে, আবার অপশনাল মাইগ্রেশনও হচ্ছে। ঠিক। তাহলে সেটাকে আপনি একটু বাড়তি সাহায্য দিন, বাড়তি সাহায্য করা। কিন্তু যেটা উনি বললেন যে ইন্টারেস্টিং, দুটো কথা আমার খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে আশু পরিকল্পনা 2030-এর দিকে তাকে যদি পরিকল্পনা করতে হয়, তাহলে যেটা আমাদের দেশের আইন, সেই আইন অনুযায়ী অন্তত ছোট নদী থেকে 50 মিটার এবং বড় নদী থেকে 100 মিটার একটা সময় জায়গা ছাড়তে হবে। এবং সেখানে আয়লা বাঁধ যেটা হয়েছে, এটা মোটামুটি ডিউরেবল বলে কত যে কয়েকটা ডিজাস্টারের সময় প্রমাণিত হয়েছে, সেই ধরনের বাঁধ, তার সামনে ম্যানগ্রোভ রাখা এবং নদীকে একটু ছড়ানোর জায়গা দেওয়া, এইটা একটা সাজেশন। পাশাপাশি ন্যাচারালি সুন্দর যেদিকে সমুদ্রের দিক থেকে ঢেউ ঢুকছে সেখানে অফশোর ব্রেকার করা, এবং সেটা লিভিং বায়ো ব্রেকার একটা, যাতে কিনা সে একটা বায়োলজিক্যাল প্রসেস, সেটা শুধুমাত্র ফিজিক্যাল দেওয়াল নয়, সেটা বায়োলজিক্যাল প্রসেস, কংক্রিটের দেওয়াল নয়, একেবারেই কংক্রিটের দেওয়াল নয়। এবং এই সবটার সঙ্গে সঙ্গে মানুষের সোশ্যাল রেজিলিয়েন্স বাড়ানো, যে ভাবেই হোক, সেটা আরো একটা বড় আলোচনার জায়গা এইটা করা। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা প্রফেসর হাজরা মনে করেছিলেন, আমার ধারণা সুন্দরবন নিয়ে যারা ভাবছেন, সরকার, অসরকার, বেসরকার যারাই ভাবছেন, সবার ভাবার দরকার যে শুধু ম্যানগ্রোভ দিয়ে সুন্দরবনকে বাঁচানো যাবে না। আমার মনে হয় এটা সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে আজকের এই আলোচনা, যে কতগুলো নির্দিষ্ট আইল্যান্ডের কথা উনি বললেন, যে আইল্যান্ড গুলো ন্যাচারাল আইল্যান্ড, যেটা ওয়াইল্ড লাইফ থাকে, সেই আইল্যান্ড গুলো কিন্তু কোনো ধরনের মানুষের প্রভাব থাকা না সত্ত্বেও সেটা কিন্তু ভাঙছে, এবং তার ভাঙার রেটও কিন্তু যথেষ্ট হাই। সুতরাং ম্যানগ্রোভ ইজ এন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বাট নট দ্য বি অল অ্যান্ড এন্ড অল। ম্যানগ্রোভকে দিয়ে শুধু হবে না। আমার ধারণা অত্যন্ত জরুরি কতগুলো কথা বেরোলো, এই কথাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা হোক। আপনি বলেই চলেছেন, একটা অন্তত স্ট্রাকচার হয়ে আলোচনা আমাদের করলাম, আমরা আলোচনা চালিয়ে যাবো। আজকে শেষ করি এখানে, তাহলে অনেক ধন্যবাদ।